দেখুন, এত নির্লজ্জতা হতে পারে একজন মহিলা, এটা গোটা বাংলা না, গোটা ভারতবর্ষের মানুষের মাথা হেঁট হচ্ছে। সংবিধানকে যদি ন্যূনতম সম্মান কেউ করে, তাহলে আমিও মন্ত্রী ছিলাম। 28শে ফেব্রুয়ারি 2013 আমার রেজাল্ট হয়েছিল, আমি হেরে গিয়েছিলাম। 1 মার্চ এসে আমি রিজাইন দিতে চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে টেবিলে গিয়ে, তখন তিনি রাইটাসেই বসতেন। তারপরে গিয়েছে নবান্ন, তো উনি আমাকে বললো, না তুমি কন্টিনিউ করো, তুমি থাকো, তুমি মেয়ের 20 তারিখ পর্যন্ত থাকতে পারবা। তার জন্য চ্যানেল থেকে আমাকে অনেক অপমান করা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন ডক্টর সূর্যকান্ত মিশ্র আমাকে অনেক কিছু বলেছিল, কিন্তু তবু আমরা লজ্জার মাথা খেয়ে তখন এই মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি হেরে যাওয়ার পরেও 2.5 মাস মতো মন্ত্রী ছিলাম। কিন্তু এতটা নির্লজ্জ হতে পারে একজন, এতটা ক্ষমতালোভী হতে পারে, এতটা রক্ত পিপাসু হতে পারে, এটা ধারণার বাইরে ছিল। হ্যাঁ, আমি তো রিজাইন দিয়ে দিতে গেছিলাম। 28শে ফেব্রুয়ারি আমি যে গার্লস কলেজে জেতার সার্টিফিকেট পেলাম 4 তারিখে, ওই গার্লস কলেজে যখন আমি হেরে গেলাম, আমি 1 মার্চ সকাল সকাল এসে 12টায় রাইটাসে ঢুকে ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে রিজাইন লেটার জমা দিয়েছিলাম। উনি আমাকে বলেছিল, না তোমাকে তো তুমি এমএলএ থেকে রিজাইন দিয়েছিল, তোমাকে তো আমি আমার ক্ষমতা বলে মন্ত্রী করেছি, 6 মাস তোমার মেয়াদ, 20শে মে পর্যন্ত তুমি থাকবে, প্রয়োজনে তোমাকে আবার 6 মাস এক্সটেনশন দেবো, তুমি থেকে যাও। আমরা না, এইভাবে থাকা যায় না, আমি রিজাইন করছি, আপনি অ্যাকসেপ্ট করে নেন। কিন্তু করেননি, উনি আমাকে বলেছিল কন্টিনিউ করতে। তারপরে সেই সময় বিরোধী দলনেতা ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। আপনাদের এই যে এবিপি চ্যানেল তখন স্টার আনন্দ ছিল, এনারা আমাকে যাচ্ছে তাইভাবে মানুষের সামনে অপমান করেছিল, তবু আমি সেটা হজম করতে হয়েছিল শুধু মুখ্যমন্ত্রীর কথা রাখতে। এই নির্লজ্জ মহিলা আর কত নিচে নামবে? এই অবিলম্বে এর ক্ষমতা ছেড়ে দিয়ে ধর্মকর্ম নিয়ে থাকা উচিত, আর তা নাহলে মানুষ তোকে রিজেক্ট করে দিয়েছে। আর অভিষেকের এত বাহাদুরি, ও আমার বিরুদ্ধে অনেক কিছু বলে এসেছিল। 29শে মার্চ নওদায় গিয়ে বলেছিল যে সাইনা মমতাজ প্রার্থী না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নওদায় প্রার্থী। আর মমতা ব্যানার্জি বলে এসেছিল যে এখানে আতাউর রহমান প্রার্থী না, মমতা ব্যানার্জি প্রার্থী। তাহলে দুজনকেই আমি হারিয়েছি। এটার মধ্যে যে আনন্দ, এই আনন্দ আমি 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন পাইনি। আর ভারতবর্ষের বড় বড় রাজনীতিবিদ, একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি 2টো সিটে লড়াই করে জিতেছিলেন, রাহুল গান্ধী 2টো সিটে লড়াই করে এমপি হয়েছিলেন, আর পশ্চিমবাংলার রাজনীতিতে হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারী 2টো সিটে লড়াই করে জিতেছে। এর থেকে রেকর্ড আর কি হতে পারে রাজনীতির ক্যারিয়ারে? এটা আমার মনে হয় গোল্ড মেডেলিস্ট পাওয়ার মতো ক্যারিয়ার। তামিলনাড়ুতে আমরা দেখলাম বাসি চিহ্ন নিয়ে সেখানে বিএনপি সরকার পরাস্ত হয়ে গেল, এখানে বিজেপি সরকার এলো। আপনি যখন নির্বাচনে আপনার দলের যখন দাঁড়িয়েছিল আপনার লোকজনরা বাসি চিহ্নে, সেখানে অনেকেই ছেড়ে দেয়, মাঝপথে তারা সরে আসে, এবং আপনি বলেছিলেন যে আপনি উপমুখ্যমন্ত্রী হবেন। আপনি নিজে জিতেছেন 2টি সিট থেকে, আপনি উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখন নতুন সরকারে আপনার ভূমিকা কি থাকবে? আমি অপোজিশনে বসবো। দেখুন, আমি আমার নতুন দল করে আমি মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য, বা আমি বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য নিশ্চয়ই বলেছিলাম। আমি যে কথা বলি সে কথা কোনোদিন অস্বীকার করি না। আমি আমার কর্মীদের, আমার দলের প্রার্থীদের বা আমার দলের সাধারণ বুথের কর্মীদের চাঙ্গা রাখার জন্য আমি এই কথা বলেছি। যে কোনো রাজনৈতিক দলই এরকম বলে থাকে। 2021 সালের নির্বাচনে দেখুন, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, এই অমিত শাহজি তখন কিন্তু ইসকে বার 200 পার বলেছিল, তারা 77-তে এসে থেমে গিয়েছিল। রাজনীতিতে সব হয়। আমি বলেছিলাম, আপনাদের কাছে আজকে সেই কথা প্রত্যাহার করে নিচ্ছি, বা বলতে পারেন যদি মানুষ কেউ ভুল বুঝে থাকে আমাকে, আমি ক্ষমা চেয়ে নিতে রাজি আছি, কিন্তু রাজনীতি আমি করব। আগামী দিনে আমার টার্গেট মুর্শিদাবাদের 3টে সিটেই তৃণমূলকে হারানো, এবং আম জনতা উন্নয়ন পার্টির আমি বহরমপুরে লড়ব,
এবং মুর্শিদাবাদ কেন্দ্রেও আমার দলের প্রার্থী দেবো এবং জঙ্গিপুরও 3টে সিটে আমি জিতে দেখাবো। ন্যাশনাল পার্টি আগামী 2000 লোকসভা নির্বাচনের পরে আমি এই অর্জন করবই। আগামী দিনে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, যারা বসে আছে সব চোর। আমি মুখ্যমন্ত্রীকে বললাম কয়েকটি কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার, কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসেবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক, চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে, তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনো জল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান। আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই দুটো আসনে আপনি জিতলেন, বিধানসভা নির্বাচন শেষ হলো, তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার 1 পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম, এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, RSS থেকে শুরু করে এখানে কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তন করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে। বুদ্ধবাবুর মতো লোক আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে অত্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং MLA পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে, কেউ আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে,
আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পার্সেন্ট, এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল,